Hello everyone, this is Shusri. Welcome and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো and thumbnail দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি এখন কোথায় আছি। আমি এখন আছি মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে যা যা টুরিস্ট স্পটস রয়েছে সবকিছুই কিন্তু আমি কভার করার চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে। তো উইদাউট স্কিপিং দ্য ভিডিও কিন্তু তোমরা দেখতে থেকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সো স্টার্ট করা যাক। যাত্রা শুরু করেছিলাম আমরা কলকাতা স্টেশন থেকে। আমরা ধরেছিলাম 6:50-এর ট্রেন, যেটা ছিল হাজারদুয়ারি এক্সপ্রেস। তো নর্মাল চেয়ার কার বুক করে আমরা কিন্তু গেছিলাম। ট্রেনে মুর্শিদাবাদ পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল ওই 3.5 ঘন্টা মতো। তো ট্রেনের মধ্যে নানান রকম খাবার দাবার খেতে খেতে অ্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ স্টেশনে। এবার সেখান থেকে কিন্তু হোটেল যাওয়ার পালা। তো সেটার জন্য আমরা নিয়েছিলাম ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি ওইখানকার একটা ঐতিহ্য, সব যারা টুরিস্টরা থাকে সবাইকে ওরা ঘোড়ার গাড়িতেই ঘোরায়। আর হোটেল যাওয়ার পথেই কিন্তু আমরা ত্রিপোলিয়া গেটটা দেখতে পেলাম। এখানে কিন্তু আগে রাজাদের সময় নহবত বসতো। তারপরেই আমরা চলে এলাম আমাদের হোটেলে, সেটা হচ্ছে হোটেল মঞ্জুষা। হোটেল মঞ্জুষার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল অ্যান্ড আমার শোনা হচ্ছে এই মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হচ্ছে হোটেল মঞ্জুষা। তো এটাই হচ্ছে হোটেলের রিসেপশন অ্যান্ড হোটেলের রিসেপশন থেকেই কিন্তু তোমরা ডিরেক্ট ভাগীরথী নদী অ্যাক্সেস করতে পারবে। এখান দিয়ে তোমরা ডিরেক্ট বেরিয়ে সন্ধেবেলায় এই নদীর ধারে বসে তোমাদের সময় কাটাতে পারবে। এখানে বিশাল বড় বাগান রয়েছে যেটা সন্ধেবেলায় খুব সুন্দর সাজে সেজে ওঠে। আর সন্ধেবেলায় কিন্তু নদীর ধারে তোমরা ফ্রিলি এনজয় করতে পারো। এখানে বোট রাইডিং ফেসিলিটিসও রয়েছে, কিন্তু সেটার জন্য কিন্তু আলাদা করে হোটেলের লোকদের সাথে কথা বলতে হয়। তারা কোনো কন্ট্যাক্ট থাকলে বা কিছু তোমাদেরকে বলে দেবে। তো এই যে দৃশ্যটা, এটা দেখেই কিন্তু আমার মন ভরে গেছিল যে এই হোটেল থেকেই আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। তো কিছুক্ষণ বাদেই দেখলাম যে নদীর মধ্যে দিয়ে অলরেডি একটা ক্রুজ যাচ্ছে। তো এই ক্রুজে যদি তোমরা ঘুরতে চাও সেটাও করতে পারো। তো আমরা দুটো রুম নিয়েছিলাম। এইটা হচ্ছে একটা রুম যেটার মধ্যে একটা ডাবল বেড রয়েছে। সেই একটা ডাবল বেডের রুম থেকে কিন্তু ডিরেক্ট তোমরা ব্যালকনি থেকে এই রিভার সাইড ভিউটা তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা বাথরুম ছিল মোটামুটি পরিষ্কার এবং 24 ঘন্টা গিজার অ্যাভেলেবেল তোমরা পাবে। আর সেকেন্ড যে রুমটা আমরা নিয়েছিলাম সেটার মধ্যে রয়েছে দুটো ডাবল বেডেড রুম, সেটারও মধ্যে ব্যালকনি রয়েছে, কিন্তু সেখান থেকে তোমরা রিভার সাইড ভিউটা পাবে না, নর্মাল একটা রাস্তার ভিউ পাবে। তো তারপরে আমরা ঝটপট লাঞ্চ করে নিয়েছিলাম, তার কারণ আমাদেরকে আবার বেরোতে হতো সাইট সিইংয়ের জন্য। তো লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আর আমাদের প্রথম লোকেশন ছিল বেগম আজিমুন্নিসার সমাধি। তো এখানে কথিত রয়েছে যে উনি খুব ব্যাড পার্সোনালিটি ছিলেন, সেই জন্য ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আর এটি হচ্ছে ওনার সমাধি। তো এখানে চারপাশে কিন্তু তোমরা ঘোরার জন্য অনেকটা স্পেস তোমরা পাচ্ছ, যেখানে তোমরা বসেও এনজয় করতে পারো। সেকেন্ড যে লোকেশনটা ছিল সেটা হচ্ছে কাঠগোলা বাগান। এটি তখনকার দিনে প্রায় 240 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছিল, সেটাই আমরা শুনেছিলাম। তো এখানে দেখার প্রথম নিদর্শন হলো এই সুড়ঙ্গটি, যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো। আর তারপরে এইটাই হচ্ছে কাঠগোলা প্যালেস। তো প্যালেসের ভিতরে কিন্তু মিউজিয়াম রয়েছে, সেখানে দেখার মতো প্রচুর জিনিস রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ফোন অ্যালাউড নয়, তাই ভিডিওগ্রাফি করতে পারিনি। এটা হচ্ছে তখনকার দিনের জমিদারদের নাচ মঞ্চ। আর এইটা হচ্ছে একটা ভৈরব বাবার মন্দির, যেটা নতুন করে তৈরি হচ্ছে। এখানে বাবা বজরংবলীর মন্দির রয়েছে এবং তার পাশেই রয়েছে একটা জৈন মন্দির। আমরা প্রত্যেকটা লোকেশনেই কিন্তু গাইড নিয়েছিলাম এবং তাদের কাছ থেকেই শোনা হচ্ছে যে এই মন্দিরগুলো কিন্তু সেই প্রাচীন কাল থেকেই রয়েছে। বেসিক্যালি মুর্শিদাবাদ একটা হিস্টোরিক্যাল প্লেস, তো প্রত্যেকটা জায়গারই একটা হিস্টোরিক্যাল মর্ম রয়েছে। তো সেটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য কিন্তু আমি সাজেস্ট করব তোমরা গাইড নিও। আর এখানে যে ওদের পুকুরটা রয়েছে সেটার মধ্যে কিন্তু প্রচুর রঙিন মাছ চাষ করা হয়। আমাদের পরবর্তী লোকেশন ছিল জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার অ্যাকাউন্টেন্ট। তো এইখানেও কিন্তু প্রচুর দেখার জিনিস আছে অ্যান্ড প্রত্যেকটা এই বিল্ডিংগুলোতে দেখার জিনিস আছে অ্যান্ড ফোন অ্যালাউড নয়। তো এখানে প্রথম যে সুড়ঙ্গটা সেটা 15 ফিট একটা সুড়ঙ্গ, যেটা নদীর ধারে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আমি টুকটাক করেছি। আর এই লোকেশনটাই ছিল কিন্তু আমাদের ডে 1-এর শেষ লোকেশন। তারপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিই অ্যান্ড সেকেন্ড ডের জন্য প্রিপেয়ার্ড হই।
হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যে যে সাইট সিনগুলো করতে চলেছি, যে যে জিনিসগুলো দেখতে চলেছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। ডে 2তে কিন্তু আমরা বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক কিছু সাইট সিইং করার ছিল। তো প্রথম লোকেশন ছিল আমাদের হাজারদুয়ারি এবং ইমামবাড়া। এখানে একসাথে দেখার মতো অনেকগুলোই জিনিস আছে, অ্যান্ড অফকোর্স এদের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স জানারও অনেক বিষয় রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে মদিনা মসজিদ। এটি মদিনার মাটি দিয়ে তৈরি, আর এই যে কামানটা এটাকে বলা হয় কিন্তু বাচ্চাওয়ালি কামান। তারপরে আমরা দেখলাম ঘড়ি ঘন্টা অ্যান্ড চলে গেলাম হাজারদুয়ারির ভিতরে। এখানে কিন্তু বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে, অ্যান্ড হাজারদুয়ারিতে যে কিছু নকল দরজা রয়েছে অ্যান্ড কিছু আসল দরজা রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। হাজারদুয়ারির ভেতরেও কিন্তু ফোন অ্যালাউড ছিল না, অ্যান্ড আমাদের হোটেল থেকে হাজারদুয়ারি ছিল জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্সে। তারপর আমরা গেলাম লাঞ্চ করতে। আমরা কিন্তু যে হোটেলে ছিলাম সেখান থেকে খাবার খাইনি, আমরা খাবার খেয়েছিলাম বাঙালি হোটেল থেকে, যেটা ছিল একদম আমাদের হোটেলের কাছে। তারপর আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা ছিল নদীর ওই পারে। এখানের ইন্টারেস্টিং ব্যাপার হলো গাড়ি মানুষ সব কিন্তু একসাথেই নদী পারাপার হয়। তো নদীর ওই পারে আমরা পৌঁছেই যাচ্ছিলাম প্রায়। নদীটা পার করতে গিয়ে বেশ সুন্দর লাগছিল, অ্যান্ড এই পারটা কিছুটা দেখলাম গ্রাম্য টাইপের অন্য পারের থেকে। তো এই পারে আমাদের প্রথম লোকেশন হচ্ছে খোশবাগ। এখানে নবাব সিরাজউদ্দৌলা এবং তাদের বংশের সবাইকে কিন্তু কবর দেওয়া হয়েছিল, এটা তাদের সমাধিস্থল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে উঁচু কবরটা, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু, এবং যেটার মধ্যে একটা লেখা রয়েছে সেটা সিরাজউদ্দৌলার সমাধি। তো এখানে কিন্তু ওদের একটা মসজিদও রয়েছে। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম নেক্সট লোকেশনে, সেটা হচ্ছে জগৎবন্ধুর ধাম। এটা হচ্ছে ওনাদের একজন সৃষ্ট দেবতা বলতে পারেন, আমার অতটা বেশি আইডিয়া নেই, তো এটাই ওনার ছবি। তারপরে আমরা পৌঁছে গেছিলাম কিরেটেশ্বরী মন্দিরে। তো কিরেটেশ্বরী মন্দির হচ্ছে দেবীর 51 পীঠের মধ্যে একটি পীঠের মন্দির। তো এই মন্দিরের মধ্যে দুটো টোটাল মন্দির রয়েছে, একটার মধ্যে দেবীর মূর্তি রয়েছে, আরেকটার মধ্যে রয়েছে দেবীর শিলা। তো সেটারই আমি দেখালাম কি অপরূপ সুন্দর লাগছে মাকে। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম কিরেটেশ্বরী মন্দিরের একটা গুপ্ত মন্দিরে। তখন মুসলিম শাসন চলাকালীন তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য কিন্তু এই গুপ্ত মন্দিরটা তৈরি হয়েছিল। তো এই গুপ্ত মন্দিরেও কিন্তু আজ পর্যন্ত পুজো হয় মায়ের শিলাতে। তারপর খোশবাগ থেকে আবার লালবাগ মানে নদী পার করে চলে এলাম আজকের আমাদের লাস্ট লোকেশন, সেটা হচ্ছে মতিঝিল পার্ক। মতিঝিল পার্কটা অনেকটাই ইকো পার্কের মতো, রাত্রেবেলাও কিন্তু বেশ সুন্দর সেজে উঠেছিল, কিন্তু সকালবেলা গেলে বেটার। তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো আগে হতো, এখন হয় না, জাস্ট নর্মাল ফাউন্টেন্স রয়েছে অ্যান্ড বিভিন্ন জায়গায় সাজানো গোছানো জিনিস রয়েছে। আর এটাই হলো মতিঝিল, পুরো হন্টেড প্লেসের মতো দেখতে লাগছে, পুরো অন্ধকারের মধ্যে, মানে জাস্ট কোনো ভিউই পাওয়া যাচ্ছিল না, চারিদিকে বাদুড় উঠছিল। মতিঝিলের বাইরে কিন্তু বেশ অনেক দোকান নিয়ে মেলা বসেছে, সেখান থেকে তোমরা কিছু কেনাকাটাও করে নিতে পারো। তো মতিঝিল থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হলো একটু মুর্শিদাবাদ সিল্ক দেখার, সেই জন্য এখানকার একটা নামকরা দোকানে আমরা গেছিলাম, নামটা হচ্ছে সুনিতা। বাট ওখানকার দামই স্টার্ট হচ্ছে প্রায় 2500 টাকা থেকে, অ্যান্ড সেটা আমাদের একদমই ওয়ার্দি লাগেনি। কিন্তু এখানকার লোকেরা বললো এটাই সব থেকে ভালো দোকান, তাই তোমরা এসে একবার চেক আউট করতে পারো। ডে 3তে আমাদের প্রথম লোকেশন ছিল হচ্ছে কাটরা মসজিদ। বেসিক্যালি আমাদের কিন্তু 3 days and 2 nights-এর প্ল্যান ছিল। তো এই কাটরা মসজিদের মধ্যে এই জায়গাগুলোতে আগে আজান দেওয়া হতো, এখানে মানুষরা বসবাস করতেন, এবং এখানে নাকি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বাজার বসতো। তো এই মসজিদের যে মেন জায়গাটা যেখানে গম্বুজটা থাকে সেটা কিন্তু ভূমিকম্পের কারণে পুরো ভেঙে গেছে, আর এই জায়গাটায় নাকি 1000 জন লোক একসাথে বসে নামাজ পড়তে পারে। আর এখানেই রয়েছে কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, আর ওনার তৈরি করা শিব মন্দিরও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপর আমাদের নেক্সট লোকেশন ছিল জাহানকোষা কামান দেখার জন্য। তো এই এত বড় কামানটা হচ্ছে জাহানকোষা কামান, যেটা কিন্তু একটা ইউনিক কামান তোমরা বলতে পারো, অষ্টধাতু দিয়ে তৈরি। তারপর আমরা দেখতে গেছিলাম ফুটো মসজিদ। এই মসজিদটাকে ফুটো বলার কারণ হলো এটা এক রাতের মধ্যে তৈরি করতে হতো, কিন্তু ভোর হয়ে গেছিল, মসজিদটা কমপ্লিট হয়নি, তাই গম্বুজগুলো পুরো ফাঁকাই থেকে গেছে। আর তারপর আমরা গেছিলাম
মির্জাফরের 1100 কবর দেখতে। তো এটাও একটা এখানকার সাইট সিইং প্লেস। তো এখানের মধ্যে প্রচুর কবর রয়েছে, মির্জাফরের সমস্ত বংশধরদের কবর তোমরা দেখতে পাবে। এই কবরগুলো মির্জাফরের ছেলে মেয়ে এইসব কারোর হয়তো কবর হবে। তো এইখানে আমার বেশি ইন্টারেস্ট ছিল না, তাই আমরা গাইড নিইনি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের লাস্ট লোকেশন, সেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। বলে রাখি, কয়েকটি জায়গায় ঢুকতে আমাদের কিন্তু 20-30 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, সেগুলো আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেব। তো নসিপুর রাজবাড়ি ছিল দেবী শেঠের। তিনি কিন্তু সবার কাছ থেকে কর আদায় করতেন এবং প্রচণ্ডই অত্যাচারী একজন লোক ছিলেন। তো সেখানেই রয়েছে একটি রাম মন্দির, এবং এই রাজবাড়ির ভিতরকার কিছু ভিডিওস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেরকম ভাবে সাজানো রয়েছে। বিভিন্ন প্রাচীন তলোয়ার তখনকার দিনে ব্যবহার হতো, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আর কি। তো তারপরে কিন্তু আমরা চলে আসি হোটেলে, এবং হোটেলের সানসেটটা দেখে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন ছিল রাত 11টা 1-এ স্লিপার। তো সেই জন্য ট্রেনের মধ্যে সবাই ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে বাড়ি চলে আসি, আর এইভাবেই কিন্তু আমাদের জার্নি শেষ হয়। সো গাইজ, এটাই ছিল আমার মুর্শিদাবাদের ভ্লগ। আমি যে যে জিনিসগুলো দেখেছি সেগুলো সবকটাই কিন্তু কভার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এন্ড যে কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাকি সমস্ত ডিটেলস, ফুল ট্রিপের ডিটেলস, সেটা টোটো থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় যেগুলো আমরা দেখেছি সেগুলোর কস্টিং থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর তাছাড়াও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা।